আসসালামু আলাইকুম। জামাত কেন এই নির্বাচনে হেরে গেল? সত্যি কথা বলতে জামাত, আমি যখন খবর পাইতে থাকলাম সন্ধ্যার সময় যে জামাত নির্বাচনে হেরে গেছে, তখন আমি আসলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় এবং এই খারাপ লাগাটা আমার ২-৩ দিন কন্টিনিউ করে। আমি মানে একটা কেমন যেন একটা ট্রমার মধ্যে ছিলাম। তো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আপনারা যারা আমাকে অনেকেই মনে করেন যে জামাত বিদ্বেষী, তাদের জন্য আজকের ভিডিওটা। তো যখনই জামাত হেরে গেল, তখনই আমি আসলে একটা ডিপ অনুসন্ধানের দিকে যাওয়া শুরু করলাম যে আসলে জামাত কেন হেরে গেল। জামাতের প্রতি আমাদের যে এক্সপেকটেশন থাকে সাধারণ মানুষের, সেটা হচ্ছে জামাত ভুল করতে পারে না। তার কারণ হইল জামাতের রাজনীতি যারা করে উচ্চশিক্ষিত এলিট লোকজন। তো স্বাভাবিকভাবেই আমাদের বাংলাদেশি মানুষের ধারণা যে জামাতে যেহেতু শিক্ষিত লোক বেশি, তাই তাদের কোনো ভুল হবে না। বাট আমি এই নির্বাচনের আগের জামাতের যে বড় ধরনের ভুলগুলি, সেগুলো নিয়ে কিন্তু আমি জামাতকে আগেই সতর্ক করছি। বিশেষ করে আমার একটা ভিডিও এই নির্বাচনের ১ সপ্তাহ আগে, যেখানে আমি ঋণ খেলাপিদের বিরুদ্ধে কথা বলছিলাম যে জামাত এই বিষয়টাতে চুপ রয়ে গেছে। আরও সবচেয়ে বড় ভুল যেটা জামাতের, এখন বিষয় হচ্ছে যে আমি যদি জামাতের ভুলগুলোকে জাস্টিফাই করে যাই, তাহলে কিন্তু তারা ভুল পথে কন্টিনিউ করতে থাকবে। মানে আমি বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা সমর্থক আছি জামাতের, যারা জামাতকে পছন্দ করি, আরও মোটা দাগে বললে ইসলাম প্রিয় জনগোষ্ঠী বাংলাদেশের যারা আছে, সবাই কিন্তু মানে জামাত যখন নির্বাচনে ফাঁক হয়ে গেছে, নির্বাচনের আগে দেখলাম যে জামাত বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতেছে, সেখানে বিএনপির লোকজনের চাঁদাবাজ হিসেবে দেখাইতেছে, তারপরে ফাহ বলতেছে। তো সোশ্যাল মিডিয়ার যে লাফালাফি, এটা দেখে সাধারণ মানুষ ধরে নিছিল যে জামাতের মানে হারার কোনো সুযোগ নাই। বাট নির্বাচনের ফলাফলের সময় বোঝা গেল যে আসলে সোশ্যাল মিডিয়া আর বাস্তবতা এক না, যেটাকে বিএনপি বট বলে মজা করে। তো যেটা বড় কারণ হয়েছে একটা অন্যতম, সেটা হলো অনেকেই বলেন যে মিডিয়া কু করে জামাতকে হারানো হয়েছে। যে অর্থাৎ আমরা প্রথমে দেখলাম যে জামাত জামাত জোট, 11 দলীয় জোট আগায় আছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে হচ্ছে মানে মূল ফলাফল যখন দেওয়া হলো, তখন ভোটের অনেক ব্যবধান দেখা গেল। আপনার হচ্ছে যে উম, অনেক বড় ব্যবধানে বিএনপি জিতে গেল। তো এখন বিষয় হচ্ছে যে মিডিয়া কু কেন হইলো জামাতের বিরুদ্ধে? দেখেন, মিডিয়া, বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে, একটা মিডিয়াও জামাতের মালিকানাধীন নাই। মিডিয়া আমরা যেটা জানি যে মিডিয়াগুলো হচ্ছে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী যারা, যেমন বসুন্ধরা গ্রুপ, তাদের কালের কণ্ঠ আছে, তারপরে টিভি চ্যানেল আছে, তারপরে সালমান এফ রহমানের ছিল ইন্ডিপেন্ডেন্ট টিভি, বা বেশিরভাগ মিডিয়াগুলোই কোনো না কোনো রাজনৈতিক দলের, বা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীদের, যারা রাজনৈতিক দলকে সহযোগিতা করলে তারা তাদের ট্যাক্স মাপ পাবে বা বিভিন্ন রকম সুবিধা তারা পাবে, একটা লেনদেন এখানে হয় আর কি। তো জামায়াতের একটা মিডিয়া ছিল আমরা জানি, দিগন্ত টিভি, যেটা শাপলা চত্বরের গণহত্যার পরে বন্ধ হয়ে গেছে। আমি ইনোভা টক্সের একটা পডকাস্টে শুনতেছিলাম যে দিগন্ত টিভি আসলে কেন চালু করলো না জামাত। তো ওইখানে বলতেছিল যে 100 কোটি টাকার মতো লাগবে, কিছু দেনা পাওনা আছে, তো চালু করতে গেলে টাকা দরকার, এই জন্য জামাত চালু করে নাই। তা আমি আসলে এটা জামাতের ভুল হিসেবেই মানে দেখতে চাই যে জামাতের এত মানুষ আনত করে, মানুষ জামাতকে চাঁদা দেয় বা অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আর জামাতের তো মাশাল্লাহ ইস্টাবলিশড মানুষজন বেশি, মানে অর্থকরী আছে এমন মানুষ বেশি, যারা আহ, চাইলেই জামাতের কোনো গুরুত্বপূর্ণ কাজে হেল্প করতে পারে। আমি এখানে ইটালিতে চিনি এমন আমার জামাতের ভাই ব্রাদার আছে, যারা হচ্ছে আপনার কয়েক কোটি টাকা দামের গাড়ি চালায় এবং বেশ ভালো মানুষ। তারা যে শুধু জামাতকে দান করে তা না, যে কোনো দিনই কাজে, মাদ্রাসা মসজিদে তারা দান করতেছে। তো জামাতের এরকম অনেক ডোনার আছে যারা হচ্ছে যে উম, জামাতকে এইসব ব্যাপারে হেল্প করতে পারতো, বাট জামাত এই বিষয়টাকে গুরুত্ব দেয় নাই। আপনারা কমেন্টে জানাবেন যে এইটা জামাতের জন্য কোনো ভুলের কারণ কিনা। তো এখনো পর্যন্ত মেইন স্ট্রিম যেই মিডিয়াগুলো আছে, এই ধরনের কোনো মিডিয়া জামাত খুলছে বলে আমি মনে করি না। অনেকে বলছে যে এশিয়া পোস্ট, এটা জামাতের, এটার সাথে জামাতের অর্থায়ন আছে, এরকম কিছু শুনছি।
বাট আই এম নট শিওর অ্যাবাউট যে এইটা জামাতের নিজস্ব মিডিয়া, আমি সেটা জানি না। এরপরে আরও দেখেন জামাতের যে ভুলগুলো, জামাত কি করলো 24-এর পরে সাদিক কায়েমের সাথে যে জুলাই আন্দোলনের যারা আছে এনসিপির, ওদের ওদের একটা দূরত্ব তৈরি হইলো আসিফ মাহমুদের একটা বইকে কেন্দ্র করে। তারপরে কি করলো, জামাত এনসিপির বিরুদ্ধে চলে গেল। মানে জামাতের সমর্থকদেরকে আমি দেখতাম যে আমার কমেন্টে একজন আইসা সবসময় কমেন্ট করে, উনি আগে লিখতো যে বয়কট এনসিপি অ্যান্ড ইন্ডিয়া, লাভ বাংলাদেশ, এরকম কিছু একটা লিখতো। তো উনি এখন পরে এনসিপিটা উনি বাদ দিয়ে দিচ্ছে, অর্থাৎ জামাতের কর্মীরা এনসিপিকে বেশ গালাগালি, তারা চাঁদাবাজিতে জড়িত, মানে যেটা অন্য দলগুলো করতেছিল আওয়ামী লীগ বিএনপি, ওই রকম জামাতও ওই রকম খোঁচাখুচি করতে থাকে এবং তারা এটা দাবি করতে থাকে যে হচ্ছে এই জুলাই আন্দোলনের পুরোটাই জামাত নেতৃত্ব দিচ্ছে, এনসিপি চরিত্র ভালো না। এনসিপির পক্ষ থেকেও একইভাবে জামাতকে খোঁচাখুচি চলছিল। তো দেখা যাচ্ছে যে আহ, এই নির্বাচনের আগ মুহূর্তে এসে এনসিপির সাথে জামাতের একটা জোট হইলো, এবং এনসিপির সাথে আবার যখন জোট হইলো তখন আমরা খেয়াল করলাম যে চরমনাই আবার বের হইলো। তো এটা আমার একটা ভিডিও আছে, আপনারা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন, তারা আমার ওই ভিডিওটা দেখছেন যে জামাত এনসিপির জামাত চরমনাইয়ের যখন কোলাবোরেশন হয় তখন আমি খুব খুশি হয়েছিলাম, আবার যখন ভেঙে যায় তখন আমি কষ্ট পাইছিলাম, এবং আমি এটার দায় উভয় দলকে দিছিলাম, চরমনাইকেও দেইনি জামাতকেও দেইনি। আমি বলছিলাম যে এটা আমাদের সম্মিলিত সাফল্য এবং সম্মিলিত ব্যর্থতা এটা। এবং আমরা কিন্তু ভোটের সময়ও দেখছি যে চরমনাইয়ের হচ্ছে যে আহ, চরমনাইও বেশ কিছু ভোট পাইছে, জামাতও পাইছে। তো বিষয় হচ্ছে যে জামাতের এই সুযোগটাকে যেভাবে কাজে লাগানো দরকার ছিল এইবার সেটা জামাত কাজে লাগাতে পারেনি, এবং যে রেজাল্টটা জামাতকে দেওয়া হয়েছে বা জামাত পাইছে, যে তার জোট মিলায় 70 বা 75টা সিট, এটা আসলে বাংলাদেশি রাজনীতিতে আপনি যদি ধরেন 20টা সিট পাইতেন, জামাত যদি 20টা সিট পাইতো তাইলে যায় যেই কথা, আবার জামাত যদি 90টা সিট পাইতো তাইলে একই কথা, অর্থাৎ যেটাকে বলা হয় 2/3 মেজরিটি, অর্থাৎ কোনো বাংলাদেশের 72 সংবিধান যেটা এখনো পর্যন্ত চলমান, যেটার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল অবস্থায় আছে, এই সংবিধানে কোনো দল যদি 2/3 মেজরিটি পেয়ে যায় তাহলে সে যা মন চায় তাই করতে পারে। তো জামাতের আসলে আপনার হচ্ছে যে বিরোধী দল হিসেবে জামাতের কথার কোনো মূল্য নাই। তাবলিগে মাসোয়ারা হয় না, তাবলিগের মাসোয়ারায় বলে যে ভাই আহ, যেই লোক বেশি রায় দিছে ওইটার উপরে ফয়সালা হয়, বাট আমির সাহেব, তাবলিগের আমির সাহেব যেটা ইচ্ছে সেটা রায় দিতে পারে, বাট অধিকাংশ লোকের রায়কে গণ্য করা হয় আর কি। তো জামাতের যে সংসদে যায় তার যে কথাবার্তা বলা বা তার যে বিরোধিতা করা কোনো আইন পাশের ক্ষেত্রে, এইটা আমরা দেখতেছি যে বিএনপি যেটা করলো যে হচ্ছে আপনার সংসদে তত্ত্বাবধায়ক মানে সরকার যেই মানে ইউনূস সরকার ইন্টারিম যেই অধ্যাদেশগুলো জারি করছিল তার মধ্যে অনেক অধ্যাদেশ সংসদে উত্থাপনই করে নাই। সরকারি দল যদি উত্থাপন না করে সেটা এমনিই বাতিল হয়ে যায়। আর যেই যেই জিনিসগুলোকে বিএনপি সরকার মনে করছে যে এটা আমরা পাশ করতে পারি সেটাকে তারা পাশ করছে। এতে জামাত ইয়েস বললেও পাশ হয়েছে, নো বললেও পাশ হয়েছে। আবার যেই জিনিসগুলো মানে বিএনপির পছন্দ হয় নাই সেগুলো তারা সংসদে উত্থাপন করে বাতিল করছে। সো এখন বিএনপি জামাতের জন্য আসলে সংসদের ভিতরে আসলে বিরোধিতা করে তারা কোনো কিছু পাবে না, এবং তারপরেও যেটা তারা করতে পারতো সেটা হলো আপনার সংসদে শপথ নেওয়ার ক্ষেত্রে তারা কিছু শর্ত দিতে পারতো, বাট এনিওয়ে যেটা হয়েছে এটা আসলে ভালো হয় নাই। তো আমার কথা হচ্ছে যে জামাতের ব্যাপারে আমাদের যে প্রচেষ্টা ছিল বা সাধারণ মানুষের এখনো পর্যন্ত আছে, সেটা হলো জামাত ভুল করতে পারে না, এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর জামাত অনেক ভুল করতেছে, আমরা আশা করব জামাত দেশের স্বার্থে আগামী দিনে সেই ভুলগুলো থেকে বিরত থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।